এবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনকে বিচার বহির্ভূত হত্যার কথা বলছে জাতিসংঘ। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা শুনছেন, যারা দেখছেন। যে রিপোর্টটি জাতিসংঘ প্রকাশ করেছে, প্রচারিত হয়েছে, সেটি অবভিয়াস। এই রিপোর্টটি প্রচার এবং প্রকাশের আগেই আমরা জেনেছি, সাধারণ মানুষ জেনেছে, দেখেছে, সারা পৃথিবী প্রত্যক্ষ করেছে কিভাবে দিনের আলোকে খুব কাছ থেকে পরিকল্পিতভাবে নিশানা মোতাবেক হত্যা করা হয়েছে। আবু সাইদের কথা রিপোর্টে এসছে। আমি মনে করি হয়তো রিপোর্টে ওই 4 বছরের শিশু কন্যাটির কথাও এসছে, হেলিকপ্টার থেকে গানশটের কথাও এসছে। এটি খুব সুখকর নয়। আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে সারা পৃথিবীর কাছে অপমানিত করেছে, লজ্জিত করেছে, মর্মাহত করেছে। আমাদের বিভিন্ন বাহিনী, যাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে, যাদেরকে আমরা আমাদের পাহারাদার রাখি, আমাদের সুখ শান্তি নিশ্চিতের জন্য রাখি, তারা হায়না হয়ে গেছে, দানব হয়ে গেছে। শুধু যে এই 1 মাসে হত্যাকাণ্ড হয়েছে, এই রিভিল্ড হয়েছে তা না। 14-15 বছর যাবতই গুম হওয়ার ঘটনা ঘটে আসছে। মানুষ হারিয়ে যায়, তাকে আর পাওয়া যায় না, অস্বীকার করা হয়। এটি প্রথম রিভিল্ড হয়েছে আপনার আল জাজিরাতে আয়নাঘর যখন আসছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেদিন রিভিল্ড হওয়ার পরেও আমরা এটা নিয়ে ভাবিনি, বরঞ্চ অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান হওয়ার জন্য কিছু কিছু রাজনৈতিক নেতা কর্মীরা মুখিয়েছিল, তারা ফেসবুকে সোচ্চার। যাই হোক, আমার কথা সেটি নেই। আমার কথা আজকে সবচেয়ে যেই জাতিসংঘের অধীনে যেই তদন্ত রিপোর্ট হয়েছে, এটিও বাংলাদেশের জন্য প্রথম, অর্থাৎ আন্তর্জাতিকভাবে আমরা একটি সংস্থা দিয়ে তদন্ত করতে পেরেছি, এটি সক্ষমতা হয়েছে। আমরা এর আগেও বিভিন্ন ঘটনায় বলেছি যে মানবাধিকারগুলো জাতিসংঘের মাধ্যমে করো, কিন্তু ফ্যাসিস্ট সরকার করেনি। আজকে যেটি হয়েছে যে সরকার প্রধান থেকে শুরু করে তার হাইয়ার সব অ্যাসোসিয়েশনে যারা যারা ছিল সবাই জড়িত। এবং সবচেয়ে বড় মর্মান্তিক বিষয়, আজকে পর্যন্ত যারা গ্রেপ্তারে আছে, দেশের বাইরে আছে জড়িতরা, আজকে পর্যন্ত একটু দুঃখ প্রকাশ করেনি, আজকে পর্যন্ত একটু মর্মাহত হয়নি। আজকে পর্যন্ত যারা খুন হয়েছে, বুলেট বিদ্ধ যারা কবরে শায়িত আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য কোনো বন্দোবস্ত করেনি। অথচ এই রেজিমকে আমরা দেখেছি যে ইভেন সাইদির মৃত্যুর সময় ইন্নালিল্লাহ পড়ার কারণে তাদের দলেরও অনেকগুলোকে তারা বহিষ্কার করেছে, অর্থাৎ ইন্নালিল্লাহ পড়তে দেয়নি। আজকে এই সময়ে ফারুক, জানতে চাচ্ছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার, দল এবং নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার যারা জড়িত ছিল, এই প্রতিবেদনে এটা বলা হয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমি সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, হয়তো এটি আমার পার্সোনাল অপিনিয়ন হবে, পার্সোনাল মতামত হবে। অ্যাজ এ সিটিজেন হিসেবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি মনে করি এই প্রতিবেদন হওয়ার পরে এই প্রতিবেদনে যারা যারা সংশ্লিষ্ট তাদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে বিচারের আওতায় আনা। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আমার সবিনম্র অনুরোধ যে আপনারা 2 দিন পরে ক্ষমতা যান বা 3 দিন পরে যান, এটি আপনারা যাবেনই, আপনাদের ক্ষমতা যাওয়াটা অবভিয়াস, কিন্তু এই বিচারটা যাতে মানুষ দেখে যেতে পারে, অন্তত একটা ক্রিয়দাংশ যাতে দেখে যেতে পারে, যাতে হায়নারা যাতে অন্তত বিচারের মুখোমুখি হয়ে 2-1 জনের বিচারটা কার্যকর হয়, সেই ব্যবস্থা করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন। কারণ প্রত্যেকটা মানুষ মুখিয়ে আছে বাংলাদেশে যে এই হায়নাগুলো, এই দানবগুলোর যাতে বিচার হয়। আর যারা পালিয়ে আছে তাদের রেড অ্যালার্টের মাধ্যমে তাদেরকে ধরতে হবে। পাশাপাশি আমি বিদেশে যারা অবস্থান করতেছেন, রেমিটেন্স যোদ্ধা যারা ছিলেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই সময়ে যখন রেমিটেন্স যুদ্ধ আপনারা বিদেশ থেকে করেছেন, তাদের প্রতি অনুরোধ, রেড অ্যালার্ট জারিকৃত যে আসামিগুলা আপনাদের সম্মুখে যে দেশে ঘোরাফেরা করবে, আপনারা তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। যারা জড়িত তাদের বিচার তো অবশ্যই হতে হবে, কিন্তু ভবিষ্যতে যেন এমন ধরনের ঘটনা না ঘটে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থারা যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে, সেক্ষেত্রে এই বর্তমানে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো রয়েছে সেগুলোর সংস্কার কিভাবে করা যেতে পারে? আমি পরিষ্কার করে বলতেছি, আমাদের দেশে শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই আমাদের দেশে অন্যায়, অবিচার, জুলুমগুলো বেড়ে যাচ্ছে। আমাদের থানাগুলো হয়েছে টর্চার সেল আর চাঁদাবাজির আখড়া।
সুতরাং সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে যে সংস্কারগুলো দিয়েছে আমি মনে করি যদি 25% সংস্কার কার্যকর করা যায় এবং এখনো ঘাপটি মেরে যারা বসে আছে, আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় আসতেছে, আপনাদের মাধ্যমে আসতেছে, টক শোতে আসতেছে, সেই ব্যাপারে অ্যাড্রেস করা উচিত। ইভেন আমি আজকের শোতে আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই বিভিন্নভাবে বিভিন্ন খান থেকে এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডগুলো যে স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে নাই সে ব্যাপারে দৃষ্টি দিতে হবে এবং যদি মনে করে যে কেউ আনফিট হয়ে থাকে এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারে এবং যেই সংস্থার প্রধান হিসেবে আনফিট থাকে তাদেরকে ইমিডিয়েট যদি স্টেপ ডাউন না করানো হয় তাহলে কিন্তু এটা ফলপ্রসূ হবে না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা ডক্টর ইউনূস সরকার আরেকটি জাতীয় ঐক্যের ডাক দিবেন, সবাইকে মিলে একটি বন্দোবস্ত এবং একটি এগ্রিমেন্টে যাবেন যে আমরা এদের বিচার এতদিনের ভিতর করব, তোমরা এরপরে ভোট করো। আমি মনে করি সেটির জন্য জাতীয় ঐক্যেরও প্রয়োজন এবং এই যে রিভিল্ড হয়েছে যে কমিশন যে রিপোর্টটি, এই রিপোর্ট নিয়েই জাতীয় ঐক্যের খুব দরকার। আমরা 3-4 বার জাতীয় ঐক্য আমরা হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদের মিডিয়া আগ্রাসনের বিরুদ্ধে, আরো ক্রাইসিসের বিরুদ্ধে। সুতরাং আজকে আয়নাঘর ভিজিট করার পরে আজকে আরো কষ্ট লাগছে, ওখানে নাহিদরাও ছিল। তো সুতরাং ইউনূস সাহেব আয়নাঘরে টর্চার সেল দেখে এসেছেন, ইলেকট্রিক চেয়ার দেখে এসেছেন। আজকে উনি, আমি মনে করি, আমি আহ্বান জানাবো আগামী দিনই যেন উনি একটা জাতীয় ঐক্যমতের ডাক দেন এবং সবাইকে নিয়ে বসে এই ব্যাপারটা পরিষ্কার করেন জাতির সাথে। আর আমাদের আইনমন্ত্রী তো বলেছেন অক্টোবরে বিচার হবে, আমি আশা করি সেই ডেডলাইনটি ঠিক থাকবে এবং কম্পিটেন্ট লোক যাতে এখানে নিয়োগ দেওয়া হয় প্রসিকিউশনে, যাতে আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে বিচার আন্তর্জাতিকভাবে। ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।